সাগরে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট, 2 লাইটার জাহাজ জব্দ। ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বললেন তারেক রহমান। নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকে 97 কোটি টাকা। মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসা প্রধান, প্রতিবেশীরা হতবাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সাগরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দুপুরে এমন অভিযোগে নৌবাহিনী সহায়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। এ সময় ফিটনেস না থাকায় 2টি লাইটার জাহাজ জব্দ করে তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সয়াবিন তেলসহ আমদানি করা ভোগ্য পণ্য নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে নদীতে ভাসমান গুদাম বানিয়ে সংকট তৈরির অভিযোগ উঠায় দুপুরে চালানো হয় বিশেষ এই অভিযান। সমুদ্রে চলাচলের ফিটনেস না থাকায় 2টি লাইটার জাহাজকে জব্দ করা হয়। পণ্য নিয়ে লাইটারের জাহাজ 72 ঘন্টার মধ্যেই বন্দর চ্যানেল ত্যাগ করছে কিনা তা মনিটরিং করা হয় বলে জানান নৌবাহিনীর সদস্যরা। যারা 72 ঘন্টার বেশি অবস্থান করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের অনুষ্ঠান যে অভিযানটা শুধু আজকেই না, এটা প্রতিদিনই আমরা করতেছি। দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রুটে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা অনেক দিন ধরে এটার জন্য কাজ করে যাচ্ছি। গত পরশুদিনও আমরা অভিযান চালিয়েছি। তো আজকে আমরা অভিযানে দেখেছি সয়াবিন তেল মজুত করে রেখেছে কিনা কোনো লাইটার ভেসেলে, এটা আমরা চেক করেছি। মজুত করে রেখেছে এরকম কোনো লাইটার ভেসেল আমরা পাইনি। একটা আমরা ভেসেল পেয়েছি যেটা আজকেই আনলোড করে ফেলবে। বন্দর সংশ্লিষ্টরা জানান এ পর্যন্ত 1000-এর বেশি লাইটারের জাহাজে অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা হয়েছে কয়েকটি জাহাজকে। মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে চালের বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোতে অভিযান চালানো জরুরি। তবে সয়াবিনের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারের রমজানে সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। 15 দিনে মিনিকেট চালের কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ভালো মানের মিনিকেটের কেজি 90 টাকার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। রোজার শুরুতে ছিল 80 টাকা। আগে ছিল আপনার যেটা বললাম ব্র্যান্ডের, আপনার 70-72 হতে 80 টাকা ছিল আগে, এখন 80 থেকে 90 টাকা। চালের দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। দামটা অবশ্যই আরও রিজনেবল থাকা উচিত, স্পেশালি এই রমজানের মধ্যে। কঠিন সময় যেতেছে রোজার জন্য, সবাই বলতেছে, দেখতেছি টিভিতেও আমরা দেখতেছি, এটা সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। তবে বিক্রেতাদের দাবি মোটা চালের দাম বাড়েনি। বর্তমান বাজারে ইন্ডিয়ান চাউল আছে দেখে দেশে চাউলের দাম এতটুকু আছে। চালের বাজার স্বাভাবিক করতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী অভিযানের পরামর্শ দিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। যারা এই চাল সংকটের মূল হোতা তারা আবার আমদানিকারক এবং তারাই কিন্তু দাম নির্ধারণ করছে। আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়ে আসছিলাম, সেটা হলো যে আমদানিকৃত যে চালগুলি আছে এগুলি আসলে কোথায় যাচ্ছে, কি পরিমাণ আমদানি হলো, এইটা একটু তদারকির আওতার মধ্যে রাখার জন্য। এদিকে সাধারণ মানের লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকায়। আমার এখানে দাদা 140 টাকা আলির থেকে 80 টাকা আলি পর্যন্ত। সর্বোচ্চ 40 টাকার লেবু এখন 80 টাকা চাইতেছে আলি। গত সপ্তাহে নিয়েছি 100 টাকা 1 ডজন, আজকে 100
ওই 10 টাকা নিছে। অন্যান্য তরকারি মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, কিন্তু লেবু মানে প্রচুর দাম। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা। এখন সয়াবিন তেল অর্ডার করলে আমাদেরকে কোম্পানি সরাসরি সয়াবিন তেলে দিচ্ছে। সোয়াবিন, পাম, সুপার, ইনটেক তেল, এখন তেলের কোনো সংকট নেই। রমজানের শুরুতে সয়াবিনের সরবরাহ সংকট ছিল চরমে। কিছু ক্ষেত্রে অন্য পণ্য ক্রয়ে শর্তে পাওয়া যেত সয়াবিন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যথায় উগ্রবাদী গোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে, ইমেজ সংকটে পড়বে দেশ। এছাড়া নির্বাচন কেন্দ্রিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও আশা করেন তারেক রহমান। মাহিলা ইসলামের রিপোর্ট। দেশের সব রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তবে আবারও নানামুখী ষড়যন্ত্র দেখা দিচ্ছে। এ অবস্থায় সবাইকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান নেতারা। নিজের কথা বলেন, অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ছাত্র আন্দোলনকে কেন্দ্র হলেও এর প্রেক্ষাপটটা গত 16 বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এ সময় নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের রাজনীতি জনগণ আর দেখতে চায় না। বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে, ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময় অতিক্রম করছে দেশ। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। নির্বাচনের মধ্য দিয়েই জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের সুযোগ তৈরি হয় বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান। 1.5 দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য 7 মাস হয়তো খুব বেশি সময় নয়, তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার তাগিদও উঠে আসে এই আয়োজন থেকে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে দুদকের জালে লুটেরা দখলবাজ আব্দুস সোবহান গোলাপ। যুক্তরাষ্ট্রের কুইন্সে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই বিশেষ সহকারীর 9টি ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুদক। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকা আত্মসাতের দায়ে গোলাপের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সুমাইয়া খানের রিপোর্ট। দখল দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করাই ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নেশা। নিজের দুর্নীতিতে ডুবেছিলেন, অবৈধভাবে সম্পদ দখলের অন্যের হয়েও পালন করেছেন লাঠিয়ালের ভূমিকা। কুখ্যাত ব্যাংক মাফিয়া এস আলমের পক্ষে 21 টেলিভিশনও প্রায় 10 বছর দখল করে লুটপাট করেছেন আব্দুস সোবহান গোলাপ। এবার সেই গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি, যার বাংলাদেশি মূল্য 32 কোটি টাকা। এছাড়াও মোট 68 কোটি 75 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 51টি ব্যাংক হিসেবে মোট 97 কোটি 63 লাখ টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ
ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এর আগে 2016 সালে আব্দুস সোবহান আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান সহ 10 জন। এরপর থেকেই প্রশ্ন উঠেছে কিভাবে তারা আশ্রয় নিলেন, কেমন ছিল তাদের চলাফেরা। এ নিয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 4 সদস্য। এরপর থেকে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের, আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশ্ন ওঠে কিভাবে আশ্রয় নিলেন তারা। তারা অবশ্যই অপরাধী না হলে তো কাউকে ধরে নেওয়া যাবে না। এটা তো অবশ্যই রিস্কি ব্যাপার ছিল। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলো এখন সোচ্চার হচ্ছে। ভবনটির কেয়ারটেকার জানান 4 মাস আগে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মাসে 20,000 টাকায় ভাড়া নেন। বেসালা দিবন বলে ঠিক আছে, আমার আব্বা আম্মা থাকবো, আমরা মাদ্রাসা পড়াই টঙ্গী, আমার ছোট ভাই থাকবো, আর বড় যে হুজুর সে বললো আমি মাঝে মাঝে আসা দেখবো। যে আইডি কার্ড দিছে আমাদেরকে সে রয়েছে কোথাও 2-4 দিন গেছে আবার রয়েছে এরকম। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে ভূমিপল্লী টাওয়ারে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জন। বাড়ির মালিক জানান গত বছরের নভেম্বরে অসুস্থতা এবং ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে ভাড়া নেন আতাউল্লাহ। এরা সবাই মিলে হইল মাছ ব্যবসায়ী। ওই যে আমার বললো এমরান নামে একটা আছে হুজুরেরা, এ ভাড়া দিত। প্রতিবেশীরা জানান নামাজ পড়া, নিত্যপণ্য ক্রয় সহ প্রয়োজনীয় কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না, বেশি কথাও বলতেন না কারোর সাথে। এখানে কখনো ঘোরাঘুরি বা এখানে একটু 5 মিনিট দাঁড়ানো বা করা কখনোই এটা হয় নাই। আমরা নিজেরা খুব আতঙ্কের ভিতরে এখনো আছি যে কার সাথে আমরা থাকলাম। তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। মানে 2 জন আর একটা বাচ্চা আছিল 10-12 বছরের। আতাউল্লাহ সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার স্বরাষ্ট্র সচিব ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর বাহিনীর সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। 5 আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে বড় ধরনের ধাক্কা খায় পুলিশ বাহিনী। এরপর থেকে অনেকটাই যেন নির্জীব পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে গত সোমবার বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নিজেদের সমস্যা খোলামেলাভাবে তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। পুলিশ বাহিনীর এসব সমস্যার সমাধানে কি করা যায় তা ঠিক করতেই বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় পুলিশ বাহিনীর কল্যাণে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এগুলো হলো ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ ও 140টি প্রিজন ভ্যান কেনা, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ 70% নিচে সম্পাদিত হয়েছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত 65 থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি এবং করণীয় ঠিক করতে পুলিশ বাহিনীকে এখনই উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হওয়া 5 বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফরেনসিক পরীক্ষা করে এই আলামত পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা। এই ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। মঙ্গলবার রাত 11টা রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় গণপিটুনির শিকার রবিউল ইসলাম ওরফে জানমিয়া নামে এক কিশোর।
5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার ঘেরাও করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বিক্ষুব্ধরা। গণপিটুনির পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। আহত হন পুলিশের কয়েকজন সদস্য। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহত কিশোর সহ ভিকটিম শিশুটিকে। মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই। ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি, ঘটনার সঙ্গে জড়িত নয় সে। সন্দেহের বশেই গণপিটুনি দেয়া হয়েছে তাকে। সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না। আজকে সন্দেহ করে আমার মারছে। কালকে রোজা রাখছি, রোজা লয়া কালকে আমার কি মায়। স্বজনদের অভিযোগ, ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সাথে তাদের পূর্ব শত্রুতার কারণে রবিউলকে এভাবে ফাঁসানো হয়েছে। আমার বাবা অন্যায় করতে পারে না। আমার বাবা মাদ্রাসাত পড়ছে, আর 2-3 মাস ধরে শঙ্কামুক্ত না হলেও রবিউলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। এই ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে ভিকটিম শিশুটির বাবা। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। খিলক্ষেত মধ্যপাড়ার গতকালের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী নির্যাতন মামলা করে। সেই মামলায় একজন কিশোর আরেস্ট দেখানো হয়েছে। এ বিষয়ে কোর্টে প্রতিবেদন দেওয়া হচ্ছে। পুলিশের উপর হামলার ঘটনায় বাদী হয়ে আরেকটি মামলা করেছে পুলিশ। এ মামলায় 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পুলিশের কাজে বাধার জন্য পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। সেই মামলায় 2 জনকে আমরা কোর্টে প্রেরণ করেছি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। রাজধানীতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে মারামারি, আহত বেশ কয়েকজন। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের 104 অনুচ্ছেদ প্রয়োগ করে মামলাটি নিষ্পত্তি করতে অনুরোধ করেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছর 11ই অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। সে সময় দুদকের করা মামলাটি প্রত্যাহারেরও আবেদন করা হয়েছিল। এবারের বাজেট বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকার বড় না হলেও মানুষের আয় বাড়াতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের এই আয়োজনে উঠে আসে নানান পরামর্শ। ব্যক্তি আয় কর সীমা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং ক্যাশলেস ব্যবস্থা সহ জনবান্ধব বাজেটের সুপারিশ আসে গণমাধ্যম থেকে। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেট নিয়ে কথার ফুলঝুরি থাকবে না এবার। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতে, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থানের কথা বলছি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর। উন্নয়নশীল দেশের কাতারে যেতে প্রস্তুতি বাকি আছে বলেও জানান উপদেষ্টা। গ্রাজুয়েশনের বিষয়টা হয়েছে কি, অনেকে অনেক কথা বলছে, আমার স্পেশাল অ্যাডভাইজার বলছেন এটা মিন করতে আমরা প্রিপারেশনটা নিতে পারি। এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয় যাওয়ার পথে, অন্য অন্য দেশগুলো কিন্তু আমাদের ভুটান, আফ্রিকার কটা দেশ, ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহস পাবো। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট রাজনৈতিক সরকার এসে ছুঁড়ে ফেলে দিতে পারবে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বাজেটের ইম্প্যাক্টটা কি হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টির ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে দ্য বুফে প্যালেস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
বিকেল 5টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এরপর হঠাৎ করেই কয়েকজন লাঠি, কাঁচের প্লেট ছুঁড়ে মারে। এতে আহত হয় বেশ কয়েকজন। এ সময় নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে তা জানা যায়নি। এর আগে গত শনিবার বাধার মুখে বন্ধ হয় রাজধানীর পল্লবীতে জাতীয় পার্টির আয়োজিত ইফতার মাহফিল। সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে 10 জন। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল নিয়ে সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার পর মারা যান। গেল মঙ্গলবার বিকেলে চাঁদপুর চরে জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদেরের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এতে আহত এই 5 জনের একজন হচ্ছেন মৃত কবির হোসেন। এদিকে ময়মনসিংহের নান্দাইলে ইফতার পার্টিতে বিএনপির ইয়াসের খান গ্রুপের সঙ্গে আজিজুল পিকলু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে 10 নেতাকর্মী আহত হয়েছেন। ইফতারের আগ মুহূর্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নান্দাইল পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এবার বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 3 পয়েন্ট, নেমে এসেছে 5207 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 150টির দর, কমেছে 1186টির দর, আর অপরিবর্তিত ছিল 59টির দর। লেনদেন হয়েছে 482 কোটি 51 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে শাইনপুকুর সিরামিক্স ও ইন্ট্রাকো রিফুয়েলিং এর শেয়ার, আর বেশি দর বেড়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ডিএসইতে বেশি দর হারিয়েছে সমতা লেদারের শেয়ার। এবার দেশের নাম্বার 1 ব্র্যান্ড ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন 10 লাখ টাকা। মঙ্গলবার বিকেলে সিলেটের কানাইঘাট থানা রোডে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কাউসারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ, ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক, চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া। দেশ জুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ ঘোষিত আবারও মিলিয়নিয়ার অফারের আওতায় এই সুবিধা পান কাউসার আহমেদ। এর আগে এই সিজনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুর কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া এবং ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মুর্তুজা। চলতি বছরে ঈদুল আজহা পর্যন্ত মিলিয়নিয়ার হওয়ার সুবিধা পাবেন ওয়ালটন পণ্যের ক্রেতারা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবার অনুশীলন করলেন ইংলিশ লিগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যায় কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামেন হামজা। এর আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে মঙ্গলবার দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলাররা, তবে বিশ্রামের সুযোগ পাননি তারা। বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দেশের মাঠে একদিনের জন্য অনুশীলনে নামেন লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে হামজাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে টিকিটের ব্যবস্থা করে বাফুফে। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল বলেন, হামজার মতো তারকার হাত ধরে ফিরে আসবে দেশের ফুটবলের হারানো ঐতিহ্য। ফাইনালি হামজা যোগ দিলেন। আমি মনে করি বাংলাদেশের ওই গোল্ডেন এজে আবার যাওয়ার জন্য কিন্তু জার্নিটা শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা অনেক ইয়াং প্লেয়ার্সদের থেকে ইন্টারেস্ট পাচ্ছি, আর বিশেষ করে আমরা বাংলাদেশের ভিতরেও কিছু ইয়াং প্লেয়ার যারা ট্রেডিশনালি লিগে আসতো না, তারা থেকে ইন্টারেস্ট পাচ্ছি। আমরা খালি ইন্ডিয়া ম্যাচ না, আরও অনেক বড় টিমের সাথে আমরা খেলতেও পারবো, এর ভালো খেলা উপহার দিতে পারবো। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাগরে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট, 2 লাইটার জাহাজ জব্দ। ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, বললেন তারেক রহমান। নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকে 97 কোটি টাকা। মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসা প্রধান, প্রতিবেশীরা হতবাক।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।